জানিয়ে দিব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না থেকে উপায় নেই, স্বীকার করলেন ডক্টর ইউনূস। আরও জানাবো সেই কোটা ফের বহাল বদলের বাংলাদেশে। জানিয়ে দিব ভারত না ফেরালেও হাসিনার বিচার কার্য চলমান থাকবে, বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সবশেষ জানাবো ট্রাম্প যে দাবি করেছেন তা সত্যি নয়, সোজাসাপটাভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না থেকে উপায় নেই, স্বীকার করলেন ইউনূস। ভারতের সঙ্গে চলা যাবতীয় টানাপোড়েনের অবসান ঘটিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার স্পষ্ট বার্তা দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এই সঙ্গে তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। ভারতের সঙ্গে সম্পর্ক এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। তবে মাঝখানে দুই দেশের মধ্যে সম্পর্কে বেশ কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে বলেও স্বীকার করেছেন মোহাম্মদ ইউনূস। সোমবার বিবিসি বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ এবং সেই দেশের নানা প্রসঙ্গ ছাড়াও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা নিয়েও কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের জেরে বাংলাদেশে পতন হয় আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনার পতনের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বিশেষ করে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি ভালো চোখে দেখেনি ঢাকা। সেই সঙ্গে ভারতের মাটিতে বসে হাসিনা যেভাবে ইউনূস সরকারকে নিশানা করেন তাতে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছে ঢাকা। বাংলাদেশের হিন্দু এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে ঢাকাকে সতর্ক করেছিল দিল্লি। এটা ছাড়াও সীমান্তে অনুপ্রবেশ এবং কাঁটাতার দেওয়া নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে একাধিক ইস্যুতে মতবিরোধ দেখা দেয়। বাংলাদেশের ভারত বিরোধী জিগির ছাড়াও মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে বলেও অভিযোগ রয়েছে। তবে এইসবের মধ্যেই বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দাবি করলেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো অবনতি ঘটেনি। ওই সাক্ষাৎকারে ইউনূস জানিয়েছেন, দুই দেশের মধ্যে সম্পর্কে দ্বন্দ্ব বা মেঘ দেখা দিয়েছিল, তবে এই জন্য দুই দেশের মধ্যকার সম্পর্কের কোনো অবনতি হয়নি। ইউনূস বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক খুবই ভালো, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি তাতে আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। এই সঙ্গে ইউনূস আরও বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে ভালো না থেকে উপায় নেই, আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ। আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি যে ঐতিহাসিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে আমাদের এত ঘনিষ্ঠ সম্পর্ক, তা থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। দুই দেশের সম্পর্কের মধ্যে যে মেঘ দেখা দিয়েছিল তাও কেটে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। সেই কোটা ফের বহাল বদলের বাংলাদেশে। মেধা নাকি কোটা, এমন দাবি ও স্লোগানকে সামনে রেখেই ঢাকায় গত বছরের জুলাই সূচনা হয়েছিল শেখ হাসিনা বিরোধী আন্দোলনের। মাত্র 15-20 দিনের ব্যবধানে মোড় ঘুরে আন্দোলনের। হাসিনা গদি হারান, ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিদের ভর্তি কোটাকে ঘিরে সূচনা হওয়া সে দিনের শিক্ষার্থীরা আন্দোলনের এক পর্যায়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগের নির্দেশ দেয়। শুধুমাত্র পিছিয়ে পড়া জনজাতি ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য 7% কোটা বহাল রাখা হয়। কিন্তু যে কোটাকে ঘিরে শুরু হওয়া আন্দোলনে সরকার পাল্টে গেল, সেই কোটাই ফের বহাল করে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার রবিবার এক বিজ্ঞপ্তিতে বলে দিল, মুক্তিযোদ্ধা কোটার মতো 2024 সালের অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে 5% কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে আরও বলা হয়, আগের নীতি অনুযায়ী ভর্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের জন্য 5% কোটা ছিল। এখন এই 5%-এর মধ্যে জুলাই গণ অভ্যুত্থান 2024-এ আহত ও শহীদের পরিবারের সদস্যরাও যুক্ত হবেন। গত 20 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেটে পাশ হওয়া এই সংক্রান্ত একটি নির্দেশিকা রবিবার জারি করল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং জুলাই গণ অভ্যুত্থান 2024-এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গ্যাজেটের প্রত্যয়িত কপি আবেদনপত্রের সঙ্গে জুড়তে হবে এবং ভর্তির সময় মূল কপি দেখাতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রক থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণ অভ্যুত্থান 2024-এ শহীদের গ্যাজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে কোটা পূরণ না হলে মেধা তালিকা থেকে এই আসন ভর্তি করতে হবে। কোনো অবস্থাতেই আসন খালি রাখা যাবে না বলেও জানিয়েছে মন্ত্রী।
ভারত না ফেরালেও হাসিনার বিচার চলবে। ভারত সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে তার অনুপস্থিতিতেই বিচার হবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, একথা স্পষ্ট করে দিয়েছে ঢাকা। শনিবার একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগামী ১-১.৫ মাসের মধ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হবে। তার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলো তদন্ত সংক্রান্ত কয়েকটি রিপোর্ট এ মাসের মধ্যে পাব বলে আশা করছি। রিপোর্ট হাতে পেলেই আনুষ্ঠানিক বিচার কার্য শুরু হয়ে যাবে। এর আগে মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত মামলায় ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছিল। তারপরই হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে নোট পাঠায় ঢাকা, কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক সেই নোটের প্রাপ্তি স্বীকার ছাড়া আর কোনো জবাব দেয়নি। কদিন আগে আবার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তরফে বলা হয়েছিল হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারতকে ফের বার্তা পাঠানো হয়েছে এবং ভারত যদি তাকে এখনই না ফেরায় তাহলে যেন হাসিনার উপর কিছু বিধিনিষেধ আরোপ করে, যাতে তিনি ভারতের মাটিকে ব্যবহার করে কোনো প্রচারণামূলক মন্তব্য না করতে পারেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে হাসিনাকে ফেরানো নিয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি, তবে দিল্লি জানিয়ে দেয় হাসিনা নিজের পরিকাঠামো ব্যবহার করে কোনো মন্তব্য করে থাকলে তার পিছনে ভারতের কোনো ভূমিকা নেই এবং এসব কিছুর জন্য ভারতকে দায়ী করাও অর্থহীন। ঢাকা নয়াদিল্লির মধ্যে এই চাপানৌতুর চলাকালীনই তাজুলের মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহলের বড় অংশ। তার কথায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে হাসিনাকে গ্রেপ্তারের চেষ্টা সরকারের পক্ষ থেকে অব্যাহত আছে। গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে পেয়েছে, সেটা ইন্টারপোলের কাছে পাঠানো হবে যাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, হাসিনা ভারতে আছেন এবং সে দেশের সঙ্গে আমাদের বহিঃসমর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো আসামি যদি ভারতে থাকে তাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করব এবং চুক্তি অনুযায়ী তারা সেটা করতে বাধ্য। বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধটা করাও হয়েছে, সেটা তারা পেয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো জবাব দেননি। এখন ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা একজন অপরাধীর পক্ষ নেবেন নাকি গণহত্যা ও ন্যায় বিচারের প্রশ্নে আইনের শাসনের প্রতি তাদের অবস্থান গ্রহণ করবেন। আমরা আশা করছি ভারত যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় তাহলে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবেন, না হলে আইন অনুযায়ী তার অনুপস্থিতিতে বাংলাদেশে তার বিচার কার্য চলমান থাকবে। ট্রাম্প যে দাবি করেছেন তা সত্যি নয়, সোজাসাপটাভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কার্যত ঘুরিয়ে মিথ্যাবাদী বলল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমেরিকার ইউএসএইড বাংলাদেশের একটি প্রকল্পে 29 মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য করেছিল এবং যে সংস্থাকে এই অর্থ সাহায্য করা হয়েছিল তার মালিক নাকি মাত্র 2 ব্যক্তি। বাংলাদেশের এই বিষয়ে বক্তব্য হল, ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং তাতে জনমানসে ভ্রান্তি সৃষ্টি হয়েছে। সেই ভ্রান্তি দূর করার জন্যই বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিষয়টি নিয়ে অনুসন্ধান করে এবং সেই অনুসন্ধানের পর সোমবার এই বিষয়ে সরকারিভাবে একটি বিবৃতি প্রকাশ করে। সেই বিবৃতিতে সরাসরি বলা হয়েছে ট্রাম্প যে দাবি করেছেন তা সত্যি নয়। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে পাল্টা গোটা বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। তাতে বলা হয়েছে এটা ঠিক যে বাংলাদেশে একটি প্রকল্প রূপায়ণের জন্য ইউএসএইডের তরফে অর্থ বরাদ্দ করা হয়েছিল, কিন্তু সেই টাকা কোনো 2 ব্যক্তির মালিকানাধীন সংস্থাকে দেওয়া হয়নি। বস্তুত ওই টাকায় স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ নামে একটি প্রকল্প রূপায়ণের কথা বলা হয়েছিল এবং সেই কাজের দায়িত্ব পেয়েছিল ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নামের একটি সংস্থা, যাদের রেজিস্ট্রেশন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। বাংলাদেশি সংবাদ মাধ্যমের আরও দাবি, সেদেশের বিদেশ মন্ত্রক তাদের অনুসন্ধানে জানতে পেরেছে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন সেই সময়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে সংশ্লিষ্ট প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য বেছে নেওয়া হয়েছিল। আর ডিআই তাদের কাজ শুরু করেছিল 2017 সালের মার্চ মাসে ওই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হওয়ার পর। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল 5 বছরের মধ্যে 14 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে এই প্রকল্পের কাজ শেষ করা হবে। এর পুরো বিষয়টি পরিচালনার দায়িত্বে ছিল ইউএসএইড এবং তারা এই প্রকল্পের জন্য টাকাও দিচ্ছিল। একই সঙ্গে ইউনাইটেড কিংডমের সংস্থা ডিএফআইডি, যার বর্তমান এফডিসি নামেও পরিচিত, তারা এই প্রকল্পে 10 মিলিয়ন মার্কিন ডলার দেবে বলে ঠিক করেছিল। বাংলাদেশের তরফে আরও দাবি করা হচ্ছে স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ নামক সংশ্লিষ্ট প্রকল্পটির উদ্দেশ্য ছিল রাজনৈতিক হিংসা প্রশমিত করে শান্তি ও সম্প্রীতি বাড়ানো, রাজনৈতিক দলগুলির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান সৃষ্টি করা,
দলগুলোর রাজনৈতিক দক্ষতা বাড়ানো, দলগুলোকে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার উন্নয়নে ও প্রতিনিধিত্বমূলক নেতৃত্বের বিকাশে উৎসাহ দেওয়া। বাংলাদেশের বক্তব্য, ইউএসএইডের অধীনে কোনো প্রকল্প বাস্তবায়িত করতে হলে কঠোরভাবে মার্কিন আর্থিক নীতি অনুসরণ করতে হয় এবং প্রকল্প সংক্রান্ত নথি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হয় এবং এই ধরনের প্রকল্প আদতে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতা চুক্তির মাধ্যমে বাস্তবায়িত হয়। তাই এক্ষেত্রে কোনো ব্যক্তি বিশেষের কিছুই করার থাকে না। আর এই কারণেই বাংলাদেশের বিদেশ মন্ত্রকের দাবি, এই গোটা বিষয়টি নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত দাবি করেছেন তা মোটেও সত্য নয়।